সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা শুদ্ধ বানান বিষয়ে আমার ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব। আমরা লিখছি প্রতিনিয়ত, অফিস আদালতে, পত্রপত্রিকায়, পরীক্ষার খাতায়, ব্লগে, ফেসবুকে লিখছি অবিরাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বানানের ব্যাপারে কতটুকু সচেতন? অনেকে বাংলা বানানের নিয়ম না জেনে লিখেন বলে ভুল পরিলক্ষিত হয় যত্রতত্র। যদি আমরা বাংলা বানান বিষয়ে কিছু নিয়ম আয়ত্ত করতে পারি, তাহলে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমার ধারাবাহিক আলোচনায় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাংলা বানানের নিয়ম সহজ টেকনিকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার আলোচনা সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বটেই, যারা বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং যারা লেখালেখি করেন, তাদের প্রত্যেকের জন্যে আমার ক্লাসটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো শুরু করছি একটি জনপ্রিয় শব্দ দিয়ে। আমরা যখন বিয়ের আমন্ত্রণ করতে যাই কাউকে, বিয়ের আমন্ত্রণপত্রের উপর একটি শব্দ লিখি। আমি লিখে দেখাচ্ছি আমরা কিভাবে শব্দগুলো লিখি। প্রথমত কেউ কেউ লিখেন এইভাবে, আবার কেউ লিখেন এইভাবে, কেউ কেউ এইভাবেও লিখে থাকেন। প্রশ্ন হচ্ছে, এই তিনটি শব্দের কোনটি সঠিক? পরিবার সহ যখন আমন্ত্রণ করি আমরা সাধারণত এই শব্দগুলো লিখি। একটু ভাবুন তো কোনটি সঠিক হবে। তবে এই তিনটি শব্দের কোনোটি সঠিক নয়। তিনটি শব্দই কিন্তু ভুল। যেহেতু পরিবার সহ আমন্ত্রণ জানানো হচ্ছে, সেজন্য একটি নিয়ম আমাদের মেনে চলতে হবে, যে স দিয়ে যদি সহ বা সহিত অর্থ বোঝাই, তাহলে যে দন্ত স একসাথে লিখতে হবে মূল শব্দের সাথে। তাহলে সঠিক শব্দ হচ্ছে, আমি তিনটি শব্দ মুছে ফেলি। সঠিক হচ্ছে সপরিবার। সপরিবার। আমরা বিয়ের আমন্ত্রণপত্রের উপর এই শব্দটি লিখব। এর অর্থ হচ্ছে পরিবার সহ। আপনি সপরিবারে আমন্ত্রণ করছেন, কিন্তু এই শব্দটি অনেকে ভুল লিখেন। একই সূত্র হিসেবে আমরা লিখব সবান্ধব। সবান্ধব এক শব্দ। আমি লিখে দেখাচ্ছি। সবান্ধব। এখানে কিন্তু কোনো ব হবে না, বা কোনো হাইফেন হবে না, কোনো স্পেস হবে না, একসাথে লিখতে হবে। আরেকটি শব্দ বলতে পারি সস্ত্রীক। আশা করি বুঝতে পেরেছেন। যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ শব্দে। আমি একটি যদি নিয়ম বলি, যে অনেক সময় আপনারা যখন লিখেন যে দুর্নীতি, দুর্নীতি বানানে হ্রস্বউকার নাকি দীর্ঘউকার অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। কিন্তু যদি আমরা একটি নিয়ম আয়ত্ত করতে পারি, তাহলে কখনো এই শব্দগুলো ভুল হবে না। আমি শুধু নিয়মটি বলছি, যে দূর, দূর দিয়ে যদি দূরত্ব বোঝাই, সেক্ষেত্রে দীর্ঘউকার হবে। আবার বলছি, দূর ধ্বনিটি দিয়ে যদি দূরত্ব নির্দেশ করে,
তাহলে দীর্ঘকার হবে। যেমন যে যদি লিখি দূর, তারপরে লিখি যদি দূরত্ব, এরপরে শব্দ যদি লিখি আমি যে দূরবর্তী, এরকম অনেক শব্দ রয়েছে। কিন্তু তারপর যদি দূরদর্শন, দূরবীক্ষণ ইত্যাদি, সবগুলোতে কিন্তু দূরত্ব বোঝাচ্ছে। দূরত্ব বুঝালে দ দীর্ঘকার হবে সবসময়। আর যদি দূরত্ব না বুঝাই তখন হবে হ্রস্বকার। আমি একটু আগে বলেছি যে যদি দূর দিয়ে দূরত্ব প্রকাশ করে তখন হবে দীর্ঘকার, আর যদি দূরত্ব বা দূর না বুঝাই তখন হবে হ্রস্বকার। যেমন দুর্নীতি, দুর্বার, তারপর যদি বলি দুর্ঘটনা। দেখুন খুব সহজ, কিন্তু একটু সহজ টেকনিক অবলম্বন করলে আমরা সবগুলো শব্দ শুদ্ধ লিখতে পারবো। একইভাবে আমরা লিখব যে দুর্বল। দেখুন সব কিন্তু হ্রস্বকার। দুর্গম, দুর্নিবার, দুর্দিন, দুর্গ ইত্যাদি। যাচ্ছি পরবর্তী শব্দে। বাংলায় দুটি শব্দ যদি আমি লিখি, একটি হচ্ছে পুন বা যে পুন, আরেকটি শব্দ যদি আমি লিখি যে পূর্ণ। পুন বা পুন এর অর্থ হচ্ছে পুনরায় বা আবার। আর নিচের শব্দটি হচ্ছে যে পরিপূর্ণ, অর্থাৎ ইংরেজিতে ফুল বা কমপ্লিট অর্থ বোঝাতে এটি ব্যবহৃত হয়। প দীর্ঘকার, মূর্ধন্য ণ এর উপর রেফ। যদি আমি এই শব্দের কিছু উদাহরণ দিই, যে পূর্ণমান, তারপরে যদি বলি যে পূর্ণরূপ, এরপর যদি বলি পরিপূর্ণ। দেখুন এই পূর্ণ দিয়ে কিন্তু ফুল বা কমপ্লিট বোঝাচ্ছে। ফুল বা কমপ্লিট বোঝাতে পূর্ণ শব্দটি ব্যবহৃত হয়। এর উদাহরণ আমি 3টি দিয়েছি। এবার আসি উপরের পুন। পুন শব্দের অর্থ হচ্ছে আবার, পুনরায় ইত্যাদি। যদি এর উদাহরণ দিয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি উদাহরণ দিব, সেটি হচ্ছে যদি বলি যে পুনঃ প্রকাশ। আমি আরও উদাহরণে যাচ্ছি যে পুনঃ পরীক্ষা, পুনঃ পরীক্ষা, তারপর যদি বলি পুনঃ প্রতিষ্ঠা ইত্যাদি। এবার আরেকটি যদি উদাহরণ দেই আমি, এই শব্দটির সাথে আপনারা সবাই পরিচিত, সেটি হচ্ছে পুনর্মিলন, অর্থাৎ রিইউনিয়ন। পুনর্মিলন, পুনর্মিলন অনুষ্ঠান। আপনারা দেখবেন এই বানানটি অনেক সময় ব্যানারে বড় করে লেখা হয়, কিন্তু ভুল লেখা হয়। অনেক সময় প দীর্ঘকার দিয়ে লেখা হয়, তারপরে দন্ত ন না দিয়ে মূর্ধন্য ণ দেওয়া হয়, এরপর র্যাপটা এর উপর নিয়ে আসা হয়। বিভিন্ন রকম ভুল পরিলক্ষিত হয়। কিন্তু আমাদের শব্দটি বুঝতে হবে, পুনঃযুগ মিলন, পুনর্মিলন। একইভাবে যদি বলি যে পুনর্জীবিত, পুনর্বিবেচনা, পুনর্বাসন, পুনর্বিচার, পুনর্গঠন ইত্যাদি। তবে আপনাদের একটি প্রশ্ন জাগবে হয়তো, যে উপরের উদাহরণে যে বিসর্গ রয়েছে,
কিন্তু এখানে বিসর্গ নেই কেন? যদি শব্দটি পুনঃ হয়ে থাকে, পুনঃ শব্দের অর্থ হচ্ছে, আমি বলেছি যে আবার বা পুনরায়। তাহলে পুনঃযুগ মিলন, পুনর্মিলন, পুনঃযুগ গঠন, পুনর্গঠন, এখানে বিসর্গ আছে, এখানে বিসর্গ নেই কেন? শুধু একটি ছোট্ট নিয়ম আমরা মনে রাখব, আর সেটি হচ্ছে যে রজাত বিসর্গযুক্ত অধ্বনির পর বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকলে সন্ধির ফলে রজাত বিসর্গ রেফে রূপ নেয়, অর্থাৎ রেফে পরিণত হয়। আবার বলছি আমি, রজাত বিসর্গযুক্ত অধ্বনির পর যদি বর্ণের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকে তাহলে রজাত বিসর্গ রেফে পরিণত হয়। যদি আমি একটু উদাহরণ দিই, সেটি হচ্ছে এই যে বললাম তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ। আমরা জানি যে ক থেকে ম এগুলোকে বলা হয় যে বর্গীয় বর্ণ, অর্থাৎ যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এখানে 5টি বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। একইভাবে প্রতিটি বর্গে 5টি করে বর্ণ রয়েছে। এখানে যদি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, যেটি আমার এই নিয়মে আছে, সেটি হচ্ছে যে বিসর্গর পর এখানে এখানে কিন্তু একটি ধ্বনি রয়েছে, পুনঃ। পুনঃ আমি যে ধ্বনিবিজ্ঞান ক্লাসে বিস্তারিত বলেছিলাম, এখানে একটি আছে। নিয়মে বলা হচ্ছে যে অধ্বনির পর যদি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকে তাহলে এই বিসর্গটি উঠে গিয়ে সেটি রেফে পরিণত হয়। তাহলে আমি যদি এই শব্দ দিয়ে উদাহরণ দিই, পুনঃযোগ মিলন, একটু খেয়াল করতে হবে, এখানে এই মটি হচ্ছে প বর্গের পঞ্চম বর্ণ। এখানে বলা হচ্ছে যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকলে তাহলে এই বিসর্গটি উঠে গিয়ে সেটি রেফে পরিণত হবে। যদি উপরের উদাহরণে দেখি আমরা যে পুনঃপ্রকাশ, এই উদাহরণে এই যে অধ্বনির পর, আমি আবার বলছি নর পরে একটা অধ্বনি আছে, এটি চোখে দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। ওই অধ্বনির পর এখানে প আছে, প, দেখুন এখানেও প, এখানেও প। প হচ্ছে প্রথম বর্ণ। আমাদের সূত্র হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ থাকলে সেটি রেফে অর্থাৎ বিসর্গ উঠে গিয়ে রেফে পরিণত হবে। এই উদাহরণে কিন্তু প্রথম বর্ণ আছে, সেজন্য বিসর্গ বজায় থাকবে। এই হলো নিয়ম। তো উদাহরণ যদি আমি দিই, কীভাবে একটু আগে বলেছিলাম আমি যে পুনর্জীবিত, পুনঃযুগ জীবিত, পুনর্বিবেচনা, পুনঃযুগ বিবেচনা, তারপরে পুনঃযুগ বাসন, পুনর্বাসন, পুনঃযুগ বিচার, পুনর্বিচার ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমি একটি ছোট্ট টেকনিক আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে যে যখন শব্দের শেষে এরকম যে দন্তস্বয়ে ত থাকে, মানে গ্রস্ত, আমি আরেকটু যদি উদাহরণ দিয়ে বুঝাই, গ্রস্ত, যত গ্রস্ত আছে সবগুলো কিন্তু ত হবে, থ হবে না। যেমন যে উদাহরণ দিলে বলবো যে ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, দেখুন সব কিন্তু গ্রস্ত আছে। হতাশাগ্রস্ত, একইভাবে যদি আমি উদাহরণ দিই বিপদগ্রস্ত, যে বিপদগ্রস্ত, তারপর যদি বলি যে ক্ষতিগ্রস্ত, দেখুন সবগুলো শব্দে কিন্তু গ্রস্ত এইভাবে হবে, এটি কখনো থ হবে না। একটি ছোট্ট নিয়ম মনে রাখলে আমরা সবগুলো শব্দ আয়ত্ত করতে পারবো। এবার আমি যে শব্দটি লিখব এটি নিয়ে অনেকের মধ্যে
বিভ্রান্তি আছে, তবে একটু মনোযোগী হলে কখনো বিভ্রান্ত হওয়ার কারণ থাকে না। আমি 3টি শব্দ লিখি। এই একটি শব্দ লক্ষ্য, আরেকটি শব্দ হচ্ছে ল ক্ষীয় জফলা দিয়ে লক্ষ্য, আরেকটি শব্দ যদি আমি লিখি যে উপলক্ষ। দেখুন, উপলক্ষ বানানো কিন্তু জফলা হবে না, অনেকে কিন্তু জফলা লিখেন, এটি ভুল। এই লক্ষ্য শব্দের অর্থ কি যদি আমি একটু সংক্ষেপে বুঝাই, সেটি হচ্ছে যে নজর, দৃষ্টি, খেয়াল। আমি লিখি একটু, যদি হয় যে নজর, তারপরে হতে পারে দৃষ্টি, এরপরে খেয়াল, সবগুলো একই অর্থ বহন করে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, এই 3টি শব্দ যে লিখলাম এগুলো কিন্তু আবার এই ল ক্ষীয় জফলা দিয়েও একই অর্থ বহন করে। যখন আমরা নজর, দৃষ্টি, খেয়াল এই অর্থে লক্ষ্য লিখব, তখন ল ক্ষীয় জফলা বা ল ক্ষীয় লক্ষ্য এই 2টি শব্দ ব্যবহার করব। যখন আমরা যে উদ্দেশ্য, কাম্যবস্তু, নিশানা অর্থাৎ টার্গেট এই অর্থে লক্ষ্য লিখব, তখন শুধু এই শব্দটি লিখব ল ক্ষীয় জফলা। যদি বলি যে উদ্দেশ্য, তারপরে যদি বলি যে আমি নিশানা, টার্গেট, কাম্যবস্তু ইত্যাদি, আমি আর লিখছি না। তবে এখানে একটি শব্দ আরও একটু বিশ্লেষণের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে যে এই যে লক্ষ্য, এই লক্ষ্য দিয়ে কিন্তু সংখ্যাও বোঝায়, 1 লক্ষ, 2 লক্ষ ইত্যাদি। তাহলে লক্ষ্য, আরেকটি হচ্ছে জফলা দিয়ে। এবার আমি সংক্ষেপে যদি বলি, শুধুমাত্র টার্গেট, উদ্দেশ্য, কাম্যবস্তু ইত্যাদি প্রকাশ করতে হয়, শুধুমাত্র আমরা ল ক্ষীয় জফলা ব্যবহার করব। এই অর্থে লক্ষ্য শব্দটি ব্যবহার করা যাবে না। আশা করি আপনারা একটু মনোযোগী হলে তবেই বুঝতে পারবেন। একটু কিন্তু খটকা লেগেই যায় অনেক সময় যে কোথায় কোনটা হবে। আমি আবার সংক্ষেপে বলছি, নজর, দৃষ্টি, খেয়াল এসব বোঝানোর জন্য যে এই 2টি শব্দ ব্যবহৃত হবে। যদি উদ্দেশ্য, কাম্যবস্তু, লক্ষ্যবস্তু, টার্গেট এই শব্দটি আপনি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ল ক্ষীয় জফলা ব্যবহার করতে হবে। এরপর তো লক্ষ্য আছে, সেটি সংখ্যা নির্দেশ করে। আর উপলক্ষ অর্থও কিন্তু উদ্দেশ্য, এটি আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন দেখছি না, উদ্দেশ্য। তাহলে আমি যদি এবার একটি যদি উদাহরণ দিয়ে বুঝাই, আপনাদের আরও বিষয়টি ক্লিয়ার হবে। লক্ষ্য করে দেখলাম, দেখুন আমি লিখছি উদাহরণটি, দেখুন লক্ষ্য করে দেখলাম লক্ষ্য থাকায় জীবনের লক্ষ্য পূরণ হয় না। দেখুন লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য থাকায় জীবনের লক্ষ্য পূরণ হয় না। এখানে এই লক্ষ্য হচ্ছে উপরের শব্দটি, এই লক্ষ্য হচ্ছে সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ ইত্যাদি, যেটা একটু আগে বলেছিলাম। তারপরে এই লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য। যদি আমি এই উদাহরণটি আপনাদের বোঝাতে পারি, তাহলে আপনারা এই 3টি শব্দ নিয়ে কখনো
বিভ্রান্ত হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি একটি প্রচলিত ভুলের কথা বলি, অনেক সময় কিছু শব্দ আমরা লিখি, সেগুলো কিন্তু ভুল, অনেক আগ থেকে সেগুলো প্রচলিত হয়ে আসছে। এমন কিছু শব্দের উদাহরণ আমি এখন দিব। যদি আমি বলি যে সৌজন্যতা, তারপর যদি বলি যে আমি যে উৎকর্ষতা, প্রসারতা, প্রসারতা, এরপর যদি আমি বলি যে মৌনতা, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, কিন্তু প্রতিটি শব্দ কিন্তু ভুল। ভাবতে পারেন এগুলো কেন ভুল? শুধু একটি নিয়ম আপনারা মনে রাখবেন। নিয়মটি হচ্ছে বিশেষ্যের পরে তা প্রত্যয় যুক্ত হয় না। তা প্রত্যয়, এই যে বিশেষ্যের পরে তা প্রত্যয় যুক্ত হয় না। এখানে সৌজন্য কিন্তু বিশেষ্য, উৎকর্ষ বিশেষ্য, প্রসার বিশেষ্য, তবু আপনারা কেন তা যোগ করবেন? এই জন্যে এই শব্দগুলোর সঠিক উচ্চারণ হচ্ছে সৌজন্য, উৎকর্ষ, প্রসার, মৌন। মৌন, এটি নিয়ে আমি একটু কথা বলি। মৌন শব্দটি বিশেষ্য এবং বিশেষণ উভয়ই হয়। নীরবতা, নীরব, নীরব শব্দটি বিশেষণ, নীরবতা বিশেষ্য। এটি যেহেতু যদি বিশেষ্য হয় তাহলে আমরা ত আকার যুক্ত করতে পারবো না। একইভাবে বিশেষণ হলেও ত আকার যোগ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এইভাবে লিখব সৌজন্য, উৎকর্ষ, প্রসার, মৌন ইত্যাদি। আমি যদি আরও কয়েকটি উদাহরণ দিই, তা হচ্ছে একটি শব্দ অনেকে ভুল করেন, সেটি হচ্ছে দেখুন দারিদ্র। এই শব্দটি বিশেষ্য, এখানে কখনো দারিদ্রতা হবে না। তো আপনি লিখতে পারেন দরিদ্রতা। একটু যদি আমরা মনোযোগী হই তাহলে এসব শব্দ কখনো ভুল হবে না। দারিদ্র বিশেষ্য, দরিদ্রতা বিশেষ্য, এখানে ত আকার যোগ করার কোনো সুযোগ নেই। তবে এই শব্দের বিশেষণ হচ্ছে দরিদ্র। ইংলিশে যদি বলি পুয়ার বিশেষণ, আর পোভার্টি সেটি হচ্ছে নাউন, অর্থাৎ দারিদ্র। যদি আমি একইভাবে আরেকটি শব্দ লিখি যে আপনারা সেটা ভুল করতে পারেন, যে দৈন্য। দৈন্য এটিও কিন্তু বিশেষ্য, সেজন্য এখানে ত আকার যোগ করার কোনো সুযোগ নেই। তবে আপনি লিখতে পারেন দীনতা। দেখুন এগুলো কিন্তু যারা চাকরিতে নিয়োগ পরীক্ষা দেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীনতা। আরেকটি শব্দ যে কার্পণ্য, কার্পণ্যতা হবে না, কার্পণ্য। যদি লিখতে চান কৃপণতা, সেটি লিখতে পারেন। তাহলে যদি আমি একটু লিখি, দেখুন কার্পণ্য, এটি বিশেষ্য, অথবা আপনি লিখতে পারেন কৃপণতা, এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরেকটি শব্দ লিখব, আজকের আলোচনার সর্বশেষ শব্দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এরই মধ্যে কিন্তু অনেকগুলো শব্দ আয়ত্ত করে নিয়েছি। যারা আমার এই আলোচনা মন দিয়ে শুনছেন তারা অবশ্যই এসব শব্দ সম্পর্কে অবগত হবেন, আর কখনো ভুল হবে না। যাচ্ছি পরবর্তী শব্দে। প্রতিযোগী। কিন্তু প্রতিযোগিতা, দেখুন পরিবর্তন। প্রতিযোগী শব্দে গ দীর্ঘ ইকার,
আর প্রতিযোগিতা যখন লিখব তখন গ হ্রস্বইকার হবে। একইভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই, সেটি হচ্ছে যে মন্ত্রী, কিন্তু মন্ত্রিত্ব, দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হচ্ছে। আপনি কখনো প্রতিযোগিতা গ দীর্ঘইকার লিখতে পারবেন না। একইভাবে মন্ত্রিত্ব এখানে দীর্ঘইকার ব্যবহার করতে পারবেন না। কেন? শুধু একটি ছোট্ট নিয়ম আপনারা মনে রাখবেন, তা হচ্ছে শব্দের শেষে দীর্ঘইকার এবং এর সাথে ত আকার বা তয়ে ব যুক্ত হলে দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হয়। আমি আবার বলছি, শব্দের শেষে দীর্ঘইকার, তারপরে তা অর্থাৎ যে এই ত আকার বা তয়ে ব যদি যুক্ত হয় তাহলে দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হবে। এই নিয়মটি শিখলে এরকম সব শব্দ আপনারা আয়ত্ত করতে পারবেন। যদি আমি আরও কয়েকটা উদাহরণ দিই, তাহলে লিখব সত্যবাদী। এটি কী হবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছেন যে সত্যবাদিতা। যদি আরেকটা শব্দ বলি প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বিতা। তারপর যদি বলি উপকারী, উপকারিতা। দেখুন এরকম অনেক শব্দ রয়েছে, কিন্তু স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচারিতা ইত্যাদি। এবার আমি তয়ে ব দিয়ে যদি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বলবো যে পক্ষপাতী, পক্ষপাতী। এটি কি হবে? পক্ষপাতিত্ব। দেখুন দীর্ঘইকার হ্রস্বইকারে পরিণত হয়েছে। স্থায়ী, স্থায়িত্ব, স্থায়ী কি হবে তাহলে? স্থায়িত্ব। স্থায়িত্ব। তারপর যদি আরেকটি উদাহরণ দিই, কৃতি, কৃতিত্ব ইত্যাদি। কৃতি, কৃতিত্ব। তবে একটি ব্যতিক্রম আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সতীত্ব। যে সতীত্ব, সতী, যদি সতী শব্দের পরে তয়ে ব যোগ করা হয় তাহলে সেটি নিয়ম অনুসারে ত হ্রস্বইকার হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এটি সতীত্ব হবে, দীর্ঘইকার বজায় থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে ধারণা পেয়েছি। আজ এ পর্যন্তই থাক। দেখা হবে আমাদের বানান শুদ্ধিকরণ বিষয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।